হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্টোরি টিউব। বন্ধুরা, আজকে তোমাদের একটি খুব সুন্দর গল্প শোনাতে চলেছি। গল্পগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে অন করে নাও, যাতে যখন যখন আমরা নতুন নতুন গল্প ছাড়বো তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যদি গল্পগুলো ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে গল্পগুলো শেয়ার করে নেবে। চলো বন্ধুরা, আর বেশি দেরি করছি না, আমরা গল্পের মধ্যে চলে যাচ্ছি। চাকরিটা পেয়ে যার পর নয় খুশি দ্বীপ। মাইনেপত্র বেশ ভালোই, থাকা খাওয়া সব ফ্রি, কিন্তু একটা জিনিস সে কিছুতেই বুঝতে পারছে না। অজিত বাবু, মানে যিনি তার ইন্টারভিউ নিচ্ছিলেন, বারবার তার চেহারার তারিফ কেন করছিলেন। বারবার বলছিলেন, ম্যাডাম তোমাকে দেখে খুব খুশি হবে। লোকটাকে দ্বীপের একটুও ভালো লাগেনি, কেমন যেন বাঁকা চোখে তার দিকে দেখছিলেন। যদিও ড্রাইভারের চাকরিতে সুন্দর চেহারার কি প্রয়োজন সেটা দ্বীপ কিছুতেই বুঝতে পারছে না, তবু চাকরিটা পেয়ে তার বেশ আনন্দ হচ্ছে। অজিতবাবু বলেছেন 2 দিন পর ম্যাডাম আসবেন আর তারপর তার কাজ শুরু হবে। ম্যাডামের পার্সোনাল ড্রাইভার হিসেবে জয়েন করেছে সে। গ্র্যাজুয়েশন পাশ করার পর জুৎসই কোনো চাকরি খুঁজে পাচ্ছিল না দ্বীপ। এদিকে আবার বাজারে বাবার ধার দেনা অনেক, তাই শেষমেশ বাবার পেশাটাকেই নিজের পেশা হিসেবে বেছে নিয়েছে সে। 2 দিন পর রনিতা ম্যাডাম এসে ডেকে পাঠালেন দ্বীপকে। ম্যাডামকে দেখে একেবারে মুগ্ধ হয়ে গেল দ্বীপ। কি সুন্দর পরীর মতো চেহারা, আর কি সুন্দর করে হাসেন। দ্বীপের খুব ভালো লাগলো। কতদিন গাড়ি চালাচ্ছ? বেশি দিন নয় ম্যাম, কিন্তু আমার হাত খুব ভালো। আপনি চাইলে আমি আপনাকে টেস্ট দিতে পারি, সরল গলায় বলল দ্বীপ। হেসে উঠলেন ম্যাম। তার কোনো দরকার নেই, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, এমনিতেই তোমাকে আমি রাখবো। ম্যামের কথা শুনে খুশি হলো দ্বীপ। অজিতবাবু, আমার পাশের ঘরটাতে ওর থাকার একটা ব্যবস্থা করুন। সে কি ম্যাম, আমি তো ড্রাইভারের কোয়ার্টারে ওর থাকার ব্যবস্থা করেছি। এখনই ঘরে ঢোকানো কি ঠিক হবে? অজিতবাবুর কথা শুনে হঠাৎ রেগে গেলেন ম্যাম। আপনাকে যা বলছি তাই করুন, বেশি কথা বলবেন না, কড়া গলায় আদেশ দিলেন তিনি। দ্বীপের দিকে তাকিয়ে অদ্ভুত একটা হাসি হেসে চলে গেলেন অজিতবাবু। দ্বীপও খানিকটা বেশ অবাক হলো। ড্রাইভারকে নিজের পাশের ঘরে কে থাকতে দেয়? যাই হোক, নিজের রুমে ঢুকে একেবারে মুগ্ধ হয়ে গেল সে। কি সুন্দর করে সাজানো ঘর, কত দামি দামি ফার্নিচার, চোখে ধাঁধা লেগে গেল তার। পছন্দ হয়েছে? পেছন থেকে আওয়াজ শুনে চমকে উঠল দ্বীপ। ফিরে দেখলো হাসি মুখে ম্যাডাম দাঁড়িয়ে। সে হাসি মুখে ঘাড় নাড়তেই ম্যাডাম বললেন, আমার রুম ঠিক পাশেই, তোমার যখন যা দরকার হবে বিনা দ্বিধায় আমাকে বলবে, যখন ইচ্ছে হবে আমার কাছে তখনই চলে আসবে। ম্যাডামের কথা শুনে খুব অবাক হয়ে গেল দ্বীপ। এরকম আবার কে বলে? যাকগে, আমার আর কি এমন দরকার পড়বে, মনে মনে ভেবে ঘাড় নেড়ে সায় দিল সে। ম্যাডাম চলে যেতেই বাবাকে ফোন করে সব কিছু জানালো সে। তার গলায় উচ্ছ্বাস থেকে বাবা খুব খুশি হলেন। যাক, তুই একটা ভালো জায়গায় কাজে ঢুকে গেছিস তাহলে, আর আমার কোনো চিন্তা নেই। এবার আশা করি ধীরে ধীরে ধার দেনাগুলো শোধ করে দিতে পারবো, বললেন দ্বীপের বাবা অমূল্যবাবু। আসলে ক্যান্সারে আক্রান্ত দ্বীপের মায়ের চিকিৎসা করাতে গিয়ে ঋণে জর্জরিত হয়ে গেছেন তিনি। 7 মাস হলো মারা গেছেন দ্বীপের মা। আর চাকরির জন্য বৃথা সময় নষ্ট না করে তাই ড্রাইভারের কাজেই যোগ দিয়েছে দ্বীপ। মনে হচ্ছে তোর মালিক খুব ভালো মানুষ, মন দিয়ে কাজ কর, দেখবি ওনার যেন কোনো অসুবিধা না হয়, সবসময় ওনার কথা মতো চলবি, ঠিক আছে বাবা? প্রথমে সপ্তাহখানিক বেশ ভালোই কাটলো। মাঝে মাঝে ম্যাডামকে পার্টিতে, শপিংয়ে, বন্ধুর বাড়িতে নিয়ে যেতে হয়েছে। এর মধ্যে একদিন মালি রাকিবের সঙ্গে আলাপ হলো দ্বীপের। জানতে পারলো ম্যাডামের স্বামী বিদেশে থাকেন, মাস গেলে প্রচুর প্রচুর টাকা পাঠান, আর ম্যাডাম এখানে মনের সুখে ফুর্তি করেন। রাকিব তাকে হাবে ভাবে জানালো যে ম্যাডামের চরিত্র নাকি খুব খারাপ, একটু সাবধানে থেকো ভাই। নিচু স্বরে রাকিব যখন তাকে কথাগুলো বলছিল, ঠিক তখনই বাইকে করে কোথা থেকে এসে অজিতবাবু নামলেন। দূর থেকে অজিতবাবুকে আসতে দেখে চটপট সরে গেল রাকিব। যাওয়ার আগে ফিসফিস করে শুধু বলে গেল, এই হারামিটাকে কখনো বিশ্বাস করবে না। ম্যাডামের সব খারাপ কাজের সঙ্গী এটা। হতভম্ব হয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে রইল দ্বীপ। ম্যাডাম কি এমন খারাপ? এত সুন্দর একজন নারী কতটাই বা খারাপ হতে পারে? যাক, আমার কি,
কোনো ব্যাপার নিয়ে বেশি না মাথা ঘামালেই হলো, মনে মনে ভাবল সে। দুদিন পর রাতে খাওয়ার পর নিজের রুমে শুয়ে শুয়ে মোবাইলটা ঘাঁটছিল দীপ। হঠাৎ দরজায় কড়া শব্দ। এত রাতে কে এলো ভাবতে ভাবতে দরজা খুলে অবাক হয়ে গেল দীপ। হাত কাটা একটা নাইটি পরে ম্যাডাম দাঁড়িয়ে করিডোরের হালকা নীল আলোয় মোহময়ী দেখাচ্ছে তাকে। কি ব্যাপার ম্যাম, কিছু লাগবে? অবাক হয়ে জিজ্ঞেস করলো দীপ। তোমাকে, রহস্যময় গলায় বললেন ম্যাডাম। চমকে উঠল দীপ, মুখটা শুকিয়ে গেল তার। তার অবস্থা দেখে ম্যাডাম হেসে উঠলেন। আমার ঘরে একবার এসো, আদেশের সুরে বললেন তিনি। এত রাতে? আমতা আমতা করে বলল দীপ। কিছু হবে না, চলে এসো। বাধ্য হয়ে ম্যাডামের পেছন পেছন রুমের ভেতর এসে ঢুকলো সে। ভেতরে এসে চোখ জুড়িয়ে গেল দীপের। কি সুন্দর সাজানো ঘর, এরকম এতদিন শুধু সিনেমার পর্দাতেই দেখেছে সে। বসো, একসঙ্গে ড্রিঙ্ক করবো আমরা। না ম্যাডাম, আমি ড্রিঙ্ক করি না, আমারও সব একদম ভালো লাগে না, হাসি মুখে বলল দীপ। ভালো লাগে না? তার কারণ তুমি এতদিন দামি ড্রিঙ্ক আগে কখনো টেস্ট করনি। আজ আমি তোমাকে এমন একটা জিনিস খাওয়াবো যে তুমি সেটা রোজ খেতে চাইবে। টেবিলে রাখা বোতল থেকে গ্লাসে রঙিন পানীয় ঢেলে তার দিকে এগিয়ে দিল রনিতা ম্যাডাম। এই নাও, খেয়ে দেখো, এসো আমার পাশে এসে বসো। ম্যাডামের জোরাজুরিতে শেষমেশ তার পাশে বসে গ্লাসটা হাতে নিল দীপ। ম্যাডামের হাতেও একটা গ্লাস। চিয়ার্স বলে গ্লাসে চুমুক দিল ম্যাডাম। ধীরে ধীরে দীপও গ্লাসে চুমুক দিল। প্রথমে খানিকটা ঝাঁঝ লাগলো, সে দেখলো এটা খেতে অতটা খারাপও নয়। কিছুক্ষণ পর দীপ বুঝতে পারলো তার বেশ ফুরফুরে লাগছে। হঠাৎ সে দেখলো ম্যাডামের হাত সারা শরীরে ঘুরে বেড়াচ্ছে। সরে এসে একেবারে তার গা ঘেঁষে বসেছে ম্যাডাম। তুমি খুব হ্যান্ডসাম দীপ, তোমাকে প্রথম দেখাতেই আমার খুব ভালো লেগে গেছে। দীপের বুকে হাত ঘষতে ঘষতে নেশা জড়ানো গলায় বলল ম্যাডাম। দীপ বুঝতে পারছে তার খুব অস্বস্তি হচ্ছে, কিন্তু সে কিচ্ছু করতে পারছে না। ম্যাডাম হঠাৎ তার গোপনাঙ্গে হাত রাখতেই চমকে উঠে দাঁড়ালো সে। এটা আপনি কি করছেন ম্যাডাম? আপনি আমার চাইতে অনেক বড়, প্রায় চিৎকার করে উঠল দীপ। তো কি হয়েছে, তুমি আগে কখনো কোনো মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ হওনি? না ম্যাম, আর হতেও চাই না, কাঁদো কাঁদো গলায় বলল দীপ। তার অবস্থা দেখে হেসে উঠল রনিতা। তুমি দেখছি একদম বাচ্চা। ঠিক আছে চলো, কোনো ভয় নেই, আমি তোমাকে সব শিখিয়ে দিচ্ছি। কথাগুলো বলেই দীপকে জড়িয়ে ধরে নিজের কাছে টেনে আনলো সে। তারপর কামড়ে ধরল তার ঠোঁট দুটো। চরম আবেশে তাকে কিস করতে করতে চেপে ধরে বিছানায় বসিয়ে দিল। দীপের মনে হলো ধীরে ধীরে তার বাহ্যজ্ঞান লোপ পাচ্ছে। বাধা দিতে চাইলেও বাধা দিতে পারছে না সে। তার হাত দুটো ধরে নিজের শরীরে বোলাচ্ছে রনিতা, আর নানা রকম আওয়াজ করছে। একসময় প্রায় হিতাহিত জ্ঞান শূন্যের মতো সে খেয়াল করলো ম্যাডাম তার জামা কাপড় টেনে খুলে ফেললো। তারপর নিজের নাইটিটাও খুলে ফেলে দিল। বাধা দেওয়ার মতো কোনো অবস্থাতেই আর নেই দীপ। কেমন যেন ঘোরের মতো লাগছে তার। এমন সময় ম্যাডামের নরম শরীরে ডুবে যেতে যেতে নিজেকে সম্পূর্ণ হারিয়ে ফেলল সে। পরের দিন ঘুম ভেঙে ঘড়িতে চোখ পড়তেই দীপ দেখল 12টা বাজে। এত বেলা হয়ে গেছে। ধর্মর করে উঠে বসতে যেতেই খেয়াল হলো তার শরীরে কোনো জামা কাপড় নেই। খুব অবাক হয়ে গেল দীপ। চাদর ঢেকে শুয়ে পড়ল সে আবার। ভালো করে ভাবতে ভাবতে কাল রাতের কথা মনে পড়ল তার। তার মানে তাকে নেশা করিয়ে তার সঙ্গে যা খুশি করেছে ম্যাডাম। খুব খারাপ লাগলো তার। ছি ছি ছি, সে কেন কোনো বাধা দিতে পারলো না? কিন্তু সে তো তার নিজের রুমেই শুয়ে আছে। তার মানে রাতে এই অবস্থায় সে এই ঘরে চলে এসছে, সেটাই বা কি করে সম্ভব? যাই হোক, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে এলো সে। খুব খিদে পেয়েছে। তাকে দেখেই পরিচারিকা বিনা বলল, এত দেরি হলো যে, বসো খেতে দিচ্ছি। খেতে খেতেই মনে মনে ঠিক করে নিল দীপ, না, আর এই বাড়িতে নয়, যত টাকাই দিক না কেন সে আর এখানে থাকবে না। এর চেয়ে পাওনাদারদের গালি শোনা অনেক ভালো। খাওয়া শেষ করে সে অজিতবাবুর কাছে চলে এলো। বলছিলাম কি, আমি আর এখানে থাকবো না। কোনো ভনিতা না করেই সোজা জানিয়ে দিল সে। কেন খোকা? বাঁকা হাসি হেসে জিজ্ঞেস করলেন অজিতবাবু। এমনি, বাবার কথা খুব মনে পড়ছে। ঠিক আছে, ম্যাডামকে বলে দেখি। ঘণ্টাখানেক পরই ম্যাডামের ঘরে ডাক পড়ল দীপের।
তুমি নাকি চলে যেতে চাইছো? হ্যাঁ ম্যাডাম, কিন্তু আমি তো তোমাকে আর যেতে দেব না দীপ। আমি তোমার ওপর খুব সন্তুষ্ট হয়েছি। তুমি জানো কাল রাতে তুমি আমাকে কতটা খুশি করেছো। মুখ নিচু করে দাঁড়িয়ে থাকে দীপ। লজ্জায় তার মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। কোনো মতে সে বলে, আমার পক্ষে আর এখানে থাকা সম্ভব নয় ম্যাম। তুমি কি জানো তুমি যে এগ্রিমেন্টে সাইন করে এখানে কাজে ঢুকেছো তাতে কি লেখা আছে? ম্যাডামের কথা শুনে খুব অবাক হয়ে যায় দীপ। কি বুঝতে পারছো না? 1 মাসের নোটিশ না দিয়ে কাজ ছাড়লে 50,000 টাকা জরিমানা দিতে হবে। ক্রুর হাসি হেসে বলল রনিতা ম্যাডাম। 50,000? মুখ দিয়ে বেরিয়ে আসে দীপের। সে তো ভাবতেই পারেনি সামান্য ড্রাইভারের কাজে ঢোকার জন্য যে এরকম এগ্রিমেন্ট তৈরি হয়। অজিতবাবু তাকে কাগজে সাইন করতে বলেছে, সেও সাইন করে দিয়েছে। এটা নিশ্চয়ই তার ভুল হয়েছে, পরে তার সাইন করা উচিত ছিল। খানিকটা দমে গেল সে। তারপর ক্ষণিকের জন্য মনে মনে হিসেব করে পরক্ষণেই সে আবার বলল, ঠিক আছে দিয়ে দেবো। 1 সপ্তাহের মধ্যেই আমি আপনাকে টাকা দিয়ে এখান থেকে চলে যাব। দীপ বেরিয়ে যেতেই রাগে ফুঁসতে লাগলো রনিতা। সামান্য একটা ড্রাইভারের এত তেজ! আমাকে প্রত্যাখ্যান করে! আমার একটু সঙ্গ পাওয়ার জন্য কত পুরুষের জিভ দিয়ে জল গড়ায়। দাঁতে দাঁত চেপে বলল রনিতা। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল কিভাবে বাঁকাতে হবে তা তার ভালোই জানা আছে। অজিতবাবুকে ডেকে পাঠালো রনিতা। কিছু কাজের দায়িত্ব দিয়ে তাড়াতাড়ি সেটা শেষ করতে বলল। এর ঠিক 4 দিন পর দীপের কাছে খবর এলো তার বাবার খুব গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে। খবরটা পাওয়া মাত্র সে রুদ্ধশ্বাসে ছুটে গেল হসপিটালে। আইসিইউতে বাবাকে দেখে কান্নায় ভেঙে পড়ল সে। ডাক্তার জানালো চোট খুব সাংঘাতিক এবং এখনই অপারেশন না করলে হয়তো বাঁচানো যাবে না। আপনি এখনই অপারেশন শুরু করুন, যত টাকা লাগে আমি দিয়ে দেবো, কাঁদতে কাঁদতে বলল দীপ। বাবাকে সে কোনো মতেই হারাতে পারবে না। মুখে বললেও এবার সে কিন্তু সত্যি চিন্তায় পড়ে গেল। 2 লাখ টাকা এখনই কোথায় পাবে সে? অনেকক্ষণ চিন্তা করার পরও সে কোনো আশার আলো দেখতে পেল না। এদিকে হসপিটাল থেকে ক্রমাগত চাপ দিচ্ছে অন্তত 50,000 টাকা ডিপোজিট না করলে অপারেশন করা যাবে না। অনেক ভেবে ম্যাডামের বাড়িতে এসে তার সঙ্গে দেখা করলো দীপ। আমার বাবাকে আপনি বাঁচান ম্যাডাম। রনিতা ম্যাডামের পা ধরে কাতর আবেদন জানালো সে। সব শুনে তাকে টাকা দিতে রাজি হলো ম্যাডাম। কিন্তু আমার একটা শর্ত আছে, তোমার যত টাকা লাগে আমি তোমাকে দেব, কিন্তু তোমাকে আমার একটা কথা রাখতে হবে। আপনার সব কথা আমি শুনবো ম্যাম, আপনি তাড়াতাড়ি টাকাটা দিন, দেরি হলে আমার বাবাকে আর বাঁচানো যাবে না। হাত ধর করে কাতর গলায় বলল দীপ। মনে থাকে যেন, আমি যখন যা বলবো সব তোমাকে শুনতে হবে, আমার কথা মতো কাজ করতে হবে, নিষ্ঠুর গলায় বলল রনিতা। ম্যাম কি বোঝাতে চাইছে সব বুঝতে পারল দীপ। ম্যাডামের প্রতি ঘৃণায় ভরে গেল তার মন, কিন্তু তার এখন এসব ভাবলে চলবে না। বাবাকে যেমন করেই হোক বাঁচাতে হবে, আপনি যা বলবেন তাই করব বলে টাকা নিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে এলো সে। কুটিলে একটা হাসি খেলে গেল রনিতার মুখে। তার সঙ্গে ঝামেলা করে আজ পর্যন্ত কেউ পার পায়নি। আর দীপ তো একটা বাচ্চা ছেলে। বিমান চৌধুরীর মতো দুধে বিজনেসম্যানকে বোকা বানিয়ে তার একমাত্র ছেলেকে বিয়ে করেছিল সে। তার এখনকার লিগাল হাজব্যান্ড দেবদূত চৌধুরী তখন বিদেশে চাকরি করে। বিদেশিনী জ্যানেটকে ভালোবাসে এবং তাকেই বিয়ে করতে চায়। বিমান চৌধুরীকে মিথ্যে রেপ কেসে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক প্রকার জোর করেই দেবদূতকে বিয়ে করেছিল সে। প্রায় কান্নাকাটি করা শুরু করে দিয়েছিল দেবদূত। জ্যানেটকে আমি কিছুতেই ঠকাতে পারবো না, ওকে আমি ভীষণ ভালোবাসি। দেবদূতের করুণ আরতিতে সেদিন হাহা করে উঠেছিল রনিতা। তারপর বাচ্চাদের গাল টিপে দেওয়ার মতো করে দেবদূতের গাল টিপে দিয়ে বলেছিল, শোনো চকলেট বয়, তোমাকে বিয়ে করার কোনো ইচ্ছে নেই আমার, কিন্তু তোমার এই এত বড় সম্পত্তির ভাগ তো আমি ছাড়তে পারবো না। তাই আমি কথা দিচ্ছি তোমার সঙ্গে শুধু টাকার সম্পর্কই থাকবে আমার। তারপর কাগজে সই করে নামমাত্র একটা বিয়ে করে কয়েকদিন পরই আমেরিকা ফিরে যায় দেবদূত। কেউ কারো কোনো ব্যাপারে কোনোদিন নাক গলাবে না, এরকমই শর্ত হয়। রনিতার তুরুপের তাস ছিল শ্বশুরমশাইয়ের রেপ কেসের মিথ্যে সাক্ষী। মিথ্যে হলেও ব্যাপারটা জানাজানি হলে যে কেচ্ছা কেলেঙ্কারি হবে তার ভয়েই চৌধুরী বাড়ির সবাই চুপ করে থাকে। আবার বাবা মারা যাওয়ার পরও দেবদূত রনিতার বিরুদ্ধে কোনোদিন যেতে পারে না, কারণ বিদেশে সে জ্যানেটকে বিয়ে করেছে। দেশে তার বিবাহিত স্ত্রী আছে, সেটা বেশি জানাজানি হলে তার বিপদ হতে পারে। তাই সেও রনিতাকে কোনোদিন ঘাঁটাবে না কথা দিয়েছে। উল্টে মাসে মাসে ভালো পরিমাণ টাকা রনিতাকে পাঠায় সে।
রনিতার মতো মেয়েকে চুপ করাতে এটুকু তাকে করতেই হয়। এছাড়া বিমান চৌধুরীর অর্ধেক সম্পত্তি আর শখের বাগান বাড়িটা দখল করে নেয় রনিতা। আর তারপর থেকেই রিক্সাওয়ালার মেয়ে রনিতা হালদার রনিতা চৌধুরী সেজে রানীর মতো জীবনযাপন করে আসছে। তার যখন যা ইচ্ছা হয় সে সেটাই করে, কারো পরোয়া করে না সে। অনেক ছোটবেলাতেই রনিতা বুঝে গিয়েছিল তার চেহারাটা তার সম্পদ। 15-16 বছর বয়স থেকেই তার জন্য বিয়ের সম্বন্ধ আসতে শুরু করেছিল। আবার গরিব বলে অনেকে ফোকটে মজা নিতে চাইতো, সেই থেকেই নিজের সুন্দর চেহারাটাকে সে কাজে লাগিয়ে আসছে। যাই হোক, এদিকে অপারেশন শুরু হলো দীপের বাবার। বাইরে বসে বসে নিজের দুর্ভাগ্যের কথা চিন্তা করতে লাগলো দীপ। ম্যাডামের হাত থেকে যে তার মুক্তি নেই এটা সে ভালোই বুঝতে পারছে। কয়েকদিন পর বাবা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেল, কিন্তু ম্যাডাম দীপকে কিছুতেই দুদিনের জন্য ছুটি দিল না। দরকার হলে বাবা দেখাশোনার জন্য লোক রেখে দাও, তোমার যাওয়া হবে না। শেষ পর্যন্ত তাই করতে বাধ্য হলো দীপ। একটা নার্সের ব্যবস্থা করে দিল। তোর ম্যাডাম তো খুব ভালো মানুষ বাবা, তুই মন খারাপ করিস না। নার্স আমার খুব ভালোভাবেই দেখাশোনা করছে, তুই মন দিয়ে কাজ কর, বেশি চিন্তা করিস না। বাবার কথা শুনে দীর্ঘ নিঃশ্বাস ফেলে দীপ। কোনো কথা বলতে পারে না। সেই রাতেই আবার ম্যাডামের ঘরে ডাক পড়ল দীপের। আপনার যা ইচ্ছে করুন, কিন্তু ওরকম নেশা করাবেন না আমাকে, করুণ গলায় বলল দীপ। ঠিক আছে, তাই হবে। সে রাতেও দীপের শারীরিক সান্নিধ্য উপভোগ করল রনিতা। ধীরে ধীরে দীপ যেন তার প্রতি রনিতার আকর্ষণ আরও বাড়িয়ে দিচ্ছে। দীপের বলিষ্ঠ পুরুষকার চেহারা যেন তার শরীরের খিদে বাড়িয়ে তোলে, তাকে একেবারে পাগল করে দেয়। প্রতি রাতেই দীপকে এবার কাছে পেতে চাইল সে। এদিকে নিজের ইচ্ছের বিরুদ্ধে চলতে চলতে একসময় দীপের মনে নিজের প্রতি ঘৃণা জন্মাতে লাগলো। নিজেকে তার ম্যাডামের বিকৃত কামনা চরিতার্থ করার মেশিন বলে মনে হতে শুরু করলো। ভয়ঙ্কর এই মহিলার থেকে কিভাবে নিষ্কৃতি পাবে দিনরাত শুধু তাই ভাবতে থাকে সে। এখন সব কিছু ছেড়ে পালিয়ে যেতে ইচ্ছে করে তার, কিন্তু ম্যাডামের কাছ থেকে সে যে এত টাকা ধার নিয়েছে তা শোধ না করতে পারলে তো ম্যাডাম তাকে ছাড়বে না। এমনকি রনিতা তাকে এরকমও ভয় দেখিয়ে রেখেছে যে দীপকে না পেলে দীপের বাবার ওপর সে প্রতিশোধ নেবে। এরপর একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়ল দীপের বাবা। অনেক অনুরোধ করেও বাবাকে দেখতে যাওয়ার জন্য ছুটি পেল না দীপ। ভেতরে ভেতরে ভীষণ ক্ষেপে গেল সে। আর নয়, এবার সে একটা হেস্তনেস্ত করেই তবে ছাড়বে। দুপুরে ম্যাডামকে ব্যাংকে ছেড়ে বাইরে ওয়েট করার সময় পাশের দোকান থেকে একটা ধারালো ছুরি কিনে নিল সে। কোনো মতে যাতে রনিতার তাকে সন্দেহ না হয় সেটা দেখতে হবে। তাই সেদিন রাতে কোনো রকম সংকোচ ছাড়াই উদ্দাম মিলনে মাতাল সে। রনিতা প্রচণ্ড খুশি, যদিও দীপকে প্রথমবার এরকম অতি সক্রিয় হয়ে উঠতে দেখে তার একটু সন্দেহ হচ্ছিল, কিন্তু ধীরে ধীরে সে বুঝল সন্দেহের কোনো কারণ নেই। নিজেকে একেবারে সঁপে দিল সে দীপের কাছে। পরের দুদিন ম্যাডামের সঙ্গে যতটা সম্ভব স্বাভাবিক থাকার চেষ্টা করল দীপ। রনিতা ভাবল ধীরে ধীরে দীপ তার প্রতি আকৃষ্ট হচ্ছে। তৃতীয় দিন সকাল থেকে দীপের বুকের ভেতর প্রচণ্ড আলোড়ন শুরু হলো। আজই রনিতার খেল খতম করে ছাড়বে সে। পরিণতি যে ভয়ঙ্কর হবে তা সে ভালোই বুঝতে পারছে, কিন্তু সে আর কোনো কিছুকেই ভয় পায় না। ফোনে বাবার সঙ্গে যতটা সম্ভব স্বাভাবিক কথাবার্তা সেরে নিল সে। তুমি নিজের খেয়াল রেখো বাবা, আমি ভালো আছি বলতে গিয়ে গলাটা সামান্য কেঁপে গেল তার। বাবাকে হয়তো সামনে থেকে আর সে কোনোদিন দেখতে পাবে না। আপনি সত্যি খুব সুন্দর ম্যাডাম। রাতে ম্যাডামের ঘরে ঢুকে মায়াবী আলো আধারিতে ফিসফিস করে ম্যাডামের কানের কাছে বলল দীপ। রনিতার সারা শরীরে শিহরণ খেলে গেল। একটু একটু করে তাকে উন্মুক্ত করে দিতে লাগলো দীপ। চরম আবেশে চোখ বন্ধ করে নিল রনিতা। এর আগের 3 রাতে দীপ একজন সবল পরিণত পুরুষের মতো আচরণ করেছে, আজকেও তার ব্যতিক্রম হলো না। ধীরে ধীরে ম্যাডামকে সুখের সাগরে ভাসিয়ে দিল সে। সবশেষে চূড়ান্ত তৃপ্ত রনিতা যখন চোখ বন্ধ করে তাকে জড়িয়ে শুয়ে আছে, সেই সময় দীপ পাশের টেবিলে রাখা ছুরিটা নিয়ে বসিয়ে দিল তার বুকে। আর্তনাদ করে উঠল রনিতা। উঠে বসে চরম ক্রোধে বারবার তাকে আঘাত করতে লাগলো দীপ। পাগলের মতো তার বুকে পেটে বারবার ছুরি মারতে লাগলো যতক্ষণ না পর্যন্ত তার রাগ শান্ত হয়। প্ল্যান করেই আজ 3 দিন এই সময় মিউজিক বাজানোর আবদার ধরেছিল সে রনিতার কাছে। আজ রোমান্টিক একটা গান বাজছে, তাই রনিতার আর্তনাদ বাইরে থেকে শোনা গেল না। পরের দিন পুলিশ এসে গ্রেপ্তার করে নিয়ে গেল দীপকে। যদিও ছুরিটা পুলিশ পায়নি, কিন্তু ফরেন্সিক বিশেষজ্ঞরা রনিতার ঘরে দীপের উপস্থিতির অনেক প্রমাণ পেয়ে যায়।
জেল হয় দ্বীপে। খবর পেয়ে একেবারে ভেঙে পড়েন দ্বীপের বাবা। প্রায় 1 মাস পর একদিন এক ব্যক্তি জেলে দ্বীপের সঙ্গে দেখা করতে আসেন। তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দেবো ভেবে পাচ্ছি না। ওই ভয়ঙ্কর মহিলার হাত থেকে আমাদের বাঁচিয়েছ তুমি। দ্বীপের হাত ধরে হাসি মুখে বলেন সুপুরুষ সেই ব্যক্তি। অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে দ্বীপ। আমি দেবদূত চৌধুরী। এতদিনে আমার রাহু মুক্তি হলো। বিদেশে বসে খবরটা পেয়েই ছুটে এসেছি। কিচ্ছু চিন্তা করো না, আমি তোমাকে ঠিক ছাড়িয়ে আনবো। তার জন্য যত টাকা খরচা হয়ে হোক। দ্বীপকে অনেক আশ্বাস দিয়ে সেদিন চলে গেলেন তিনি। এর কয়েকদিন পরই দ্বীপের দুঃস্বপ্নের রাত শেষ হয়। দেবদূত তার কথা রেখেছেন। দ্বীপকে জেল থেকে ছাড়িয়ে তার বাবার কাছে পাঠিয়ে দিয়েছেন তিনি। দেবদূতের অনেক অনুরোধেও তার থেকে কোনো আর্থিক সাহায্য নেয়নি দ্বীপ। বড়লোকদের তার আর কোনো ভরসা নেই। তার থেকে ভিক্ষে করে খাবে সেও ভালো।